গুড মর্নিং। ট্রাভেল উইথ কুন্তল চ্যানেলের একটা নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত। একটা নতুন সকাল আর একটা নতুন ডেস্টিনেশান। আজকে আমাদের ডেস্টিনেশান গঙ্গাসাগর। এই গঙ্গাসাগর জার্নিটা কিন্তু আজকে আমরা অন্যরকমভাবে করব। শিয়ালদা সাউথ সেকশন থেকে ডায়মন্ড হারবার লোকালে করে আমরা যাব ডায়মন্ড হারবার, এবং ওখান থেকে ক্রুজে করে আমরা যাব গঙ্গাসাগর। জার্নিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, সঙ্গে থাকবেন। শিয়ালদা সাউথ সেকশনে ঢুকে গেছি। 7:50 ডায়মন্ড হারবার লোকালে করে আমরা যাব ডায়মন্ড হারবার। 7:39 বাজে ট্রেন ছাড়তে আর কিছুক্ষণ বাকি আছে, আর 18 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। আচ্ছা, আজকে আমাদের এই জার্নিতে আমার সাথে আমার দুই দাদা আছেন। আপনারা সবাই চেনেন, এক্সপ্লোরার পপের গৌতম দা আর ট্রাভেলার 0.3 এর অনির্বাণ দা। আর নতুন আলাপ হয়েছে অনির্বাণ দার সঙ্গে, এবং ওনার ভিডিও আগে দেখেছি। তো আজকে এনাদের সঙ্গে থাকতে পেরে সত্যি খুব ভালো লাগছে। তো জার্নিটার সঙ্গে থাকবে। আমারও ভালো লাগছে, আমাদের সকলেরই ভালো লাগছে। একসাথে জার্নি করতে ভালো লাগে। একসাথে জার্নি করছি, তিনজন আছি। আপনারা সবাই দেখুন আমাদের ভিডিও, আশা করি ভালো লাগবে। লোকাল ট্রেনে জার্নি মানে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। সকালে স্টেশনে পৌঁছে ভিড়ের মধ্যে টিকিট কাটা, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের হুইসেলের শব্দ, টি স্টলের ধোঁয়া ওঠা কাপ আর যাত্রীদের কোলাহল পুরো পরিবেশটাকেই জীবন্ত করে তোলে। ট্রেনে ওঠার সাথে সাথে জায়গা পাবার লড়াই, সহযাত্রীদের সাথে ভ্রমণের আড্ডা, ফেরিওয়ালাদের ডাক, সবকিছু মিলিয়ে ট্রেন জার্নি সবসময়ই এক আলাদা অনুভূতি। 9:25 বাজে আমরা গুরুদাসনগর স্টেশন ক্রস করলাম। তো এইবারে আসছে ডায়মন্ড হারবার। 9:29 নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগেই আমরা চলে এলাম ডায়মন্ড হারবার স্টেশনে। তো এখান থেকে আমরা অটো বা টোটো করে নেব জেটিঘাট যাবার জন্য। ক্রুজে কিন্তু আমাদের বোর্ডিং টাইম আছে 10:30, আর ক্রুজ ছাড়বে 11টা। তবে আমরা কিন্তু বেশ অনেকটা আগেই চলে এসেছি। তবে ডায়মন্ড হারবার স্টেশনে কিন্তু বেশ ভালোই ভিড় আছে। হাতে অনেকটা সময় আছে, তাই ব্রেকফাস্টটা স্টেশনের সামনে থেকেই ছেড়ে নিলাম, এবং খুব ভালো ব্রেকফাস্ট, যেটা বাঙালির খুব প্রিয়, ঘুগনি আর লুচি। তো শুরু করে দিই। সুন্দর একটা ব্রেকফাস্ট করে আমরা রওনা দিলাম জেটিঘাটের দিকে। তবে আমরা হেঁটেই যাচ্ছি, যেহেতু হাতে অনেকটাই সময় রয়েছে। আর আপনারা যদি চান বা যদি সময় কম থাকে, অবশ্যই কিন্তু স্টেশন থেকে টোটো করে নেবেন। তবে রাস্তা খুব বেশিক্ষণের নয়। স্টেশন থেকে প্রায় 10 মিনিটের হাঁটা পথ আমরা চলে এলাম কলকাতা পোর্ট ট্রাস্টের ফেরিঘাটে। এখান থেকেই কিন্তু আমাদের ক্রুজ ছাড়বে। 10:30টায় হচ্ছে আমাদের বোর্ডিং টাইম, আর 11টার সময় ছাড়বে, আর আমরা পৌঁছাবো হচ্ছে 12:30। আচ্ছা, এই ক্রুজটা কিন্তু কলকাতার আউটরাম ঘাট থেকে ছাড়া হয়, এবং সেটা আসে ডায়মন্ড হারবার, এবং ডায়মন্ড হারবার থেকে যায় গঙ্গাসাগর। তবে একটা ইনফরমেশন দিয়ে রাখি, যেটা জানলাম যে ডিসেম্বর মাসের শেষ থেকে জানুয়ারি মাস অবধি কিন্তু কলকাতা থেকে ক্রুজটা চলবে না। ফগি ওয়েদারের জন্যই ক্রুজটাকে অ্যাভয়েড করা হচ্ছে। তো অস্ট্রেলিয়া ইন্ডিয়ার লিঙ্ক আমি দিয়ে দেবো, আর তার সাথে ফোন নাম্বারটাও ডিসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা কিন্তু টিকিট কাটার আগে একবার ইনফরমেশনটা নিয়ে নেবেন। সাড়ে 10টায় আমাদের বোর্ডিং টাইম ছিল। তো আমাদের ক্রুজ কলকাতা থেকে জাস্ট এখন এলো 10:45-এ। গঙ্গাসাগরের মেলা স্টার্ট হতে কিন্তু এখনও বেশ কিছুদিন বাকি আছে। তবে এই মুহূর্তে কিন্তু ভ্রমণার্থীর ভিড় বেশ ভালোই। এইরকম ক্রুজে করে ভ্রমণ করার কিন্তু একটা বেশ রোমাঞ্চকর অভিজ্ঞতা। আচ্ছা, এখন আমরা চলে এসেছি একদম এই ক্রুজের সামনে। এই ক্রুজে করেই আমরা যাব। আর এই ক্রুজের কটা পার্ট আছে। এই ফ্রন্ট পার্টটা হচ্ছে প্রিমিয়াম ক্লাস, আর এই পেছন দিকটায় রয়েছে ইকোনমি ক্লাস, আর আপার ডেকও রয়েছে। আচ্ছা, একদম ফ্রন্টে যেটা আছে এটা হচ্ছে প্রিমিয়াম ক্লাস। প্রিমিয়াম ক্লাসে কলকাতা থেকে গঙ্গাসাগর যেতে ভাড়া 1600 টাকা, আর ডায়মন্ড হারবার থেকে 798 টাকা। আর এই ব্যাক সাইড যেটা আছে এটা হচ্ছে ইকোনমি ক্লাস। ইকোনমি ক্লাসে কলকাতা থেকে ভাড়া 1400 টাকা, আর ডায়মন্ড হারবার থেকে 598 টাকা। আর একটা সুপার ইকোনমি আছে, ভাড়া মাত্র 498 টাকা। তবে এই ভাড়া কিন্তু ডাইনামিক, সময় অনুযায়ী পরিবর্তন হয়।
আর এই জায়গায় কিন্তু লাইফ জ্যাকেটও রাখা আছে, মানে যথেষ্ট সেফটি সিকিউর কিন্তু জায়গাটা। আর ইকোনমি ক্লাসের একদম পিছন দিকে কিন্তু দুটো ওয়াশরুম রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, এবারে আপার ডেকে যাব। রাস্তা কিন্তু বেশ সরু, আর খুব কষ্ট করে একজনই যেতে পারবে। কলকাতা থেকে আপার ডেক প্রিমিয়ামের ভাড়া ১৬০০ টাকা, আর ডায়মন্ড হারবার থেকে ৭৯৮ টাকা। আর কলকাতা থেকে ওপেন ডেকের ভাড়া ১৪০০ টাকা, আর ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগর ওপেন ডেকে ৫৯৮ টাকা। আর এই বুকিং অনলাইন অফলাইন দুভাবেই হয়। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করলে আরও বিস্তারিতভাবে জানতে পারবেন। একদম ডট ১১টা আমাদের ক্রুজ ছেড়ে দিল। সত্যি এই দৃশ্য একদম অপূর্ব, মানে অন্তত একবার এক্সপিরিয়েন্স করার জন্য এই ক্রুজে করে কিন্তু গঙ্গাসাগর যাওয়া উচিত। সত্যি দুর্দান্ত লাগছে, মানে এই অসাধারণ ভিউটা উপভোগ করবো বলেই কিন্তু ওপেন ডেকে সিটটা নিয়েছি। আর এখানে যে ১১টার সময় ক্রুজ ছাড়লো, কচুবেড়িয়া ঘাট পৌঁছাতে কিন্তু সময় লাগবে প্রায় ১.৫ ঘন্টা। তবে কিছুটা ডিপেন্ড করে জোয়ার ভাটার উপরে। আমাদের সঙ্গে ছিল প্রচুর পর্যটক, সবার মধ্যেই ছিল এক্সাইটমেন্ট। কেউ কেউ ছবি তুলছিলেন, কেউ ভিডিও করছিলেন, আর আমি নিজের অভিজ্ঞতা ক্যামেরা বন্দি করছিলাম আপনাদের জন্য। এই ক্রুজ যাত্রা শুধু গন্তব্য পৌঁছানোর একটি উপায় নয়, বরং এটি একটি অভিজ্ঞতা যা মনে চিরকাল জায়গা করে নেবে। আচ্ছা, এবারে একটু ক্যাপ্টেন কেবিনটা দেখে নেব। আচ্ছা, ফুড চলে এসেছে। একটা জিনিস মাথায় রাখবেন যে টিকিট যখন কাটবেন সেখানে কিন্তু ফুড অপশান আছে। ওই অপশানটাতে কিন্তু টিক করলে ফুড পাবেন, তার জন্য একটা আলাদা চার্জ দিতে হবে। এই ক্রুজে ফুডটা অপশনাল, নিলে পেমেন্ট করতে হবে ১৫০ টাকা। কলকাতা থেকে লঞ্চ ধরলে জার্নিটা অনেকক্ষণের, সেক্ষেত্রে কিন্তু ফুড অপশানটা গ্রহণ করা উচিত। ডায়মন্ড হারবার থেকে আমাদের লঞ্চের টাইম ছিল ১১টা, সেই কারণেই কিন্তু আমরা আগে থেকে ব্রেকফাস্ট করেই উঠেছিলাম। ভালোই স্পিডে টানছে। আর এবারে আমরা কিন্তু পাস করব ঘোড়ামারা দ্বীপ। সামনে দেখা যাচ্ছে ঘোড়ামারা দ্বীপ। গ্লোবাল ওয়ার্মিংয়ের দাপটে এই দ্বীপ কিন্তু এখন প্রায় বিলুপ্তির পথে। আচ্ছা, এখন আমরা চলে এসেছি ঘোড়ামারা দ্বীপের একদম সামনে। মানে সত্যি, মানে প্রকৃতির এই অদ্ভুত খেলা, যে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য কিন্তু কীভাবে এই দ্বীপটা নষ্ট হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর এইখানে চড়ে এসে কিন্তু আমাদের ক্রুজটা একটুখানি আটকে গেছে, যে কারণেই কিন্তু আমাদের একটু লেট হচ্ছে এখানে। চরের মধ্যে আমাদের ক্রুজ এমনভাবে ফেঁসে গেছিল যে মনে হচ্ছিল বেশ কয়েক ঘন্টা সময় আমাদের নষ্ট হবে। তবে ক্রুজের দক্ষ চালকের প্রচেষ্টায় আমরা খুব সহজেই বেরিয়ে আসি এবং আমাদের ক্রুজ রাস্তা দেখে দেখে ধীরে ধীরে এগোতে থাকে। ঘোড়ামারা দ্বীপ জলবায়ু পরিবর্তনের জন্য পরিচিত একটি স্থান। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং ভাঙনের কারণে দ্বীপটি দিনে দিনে ছোট হয়ে আসছে। বহু মানুষ ইতিমধ্যেই তাদের বাসস্থান হারিয়েছেন। ঘোড়ামারা দ্বীপ পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকে অবস্থিত একটি ক্ষুদ্র এবং অত্যন্ত আকর্ষণীয় দ্বীপ। ঘোড়ামারা দ্বীপ শুধু একটি ভ্রমণের স্থান নয়, এটি প্রকৃতির পরিবর্তন এবং পরিবেশের প্রতি আমাদের দায়বদ্ধতার কথা মনে করিয়ে দেয়। পড়ে যাওয়ার জন্য আমাদের ক্রুজটা বেশ অনেকটাই স্লো হয়ে গেছিলো, তবে চর থেকে বেরিয়ে এখন স্পিড নিয়েছে। আমরা এগিয়ে চলেছি কচুবেড়িয়া ঘাটের দিকে।
আর ওই যে পোশাকটা দেখা যাচ্ছে ওই দিকটা কিন্তু কাকদ্বীপ। সাড়ে 12টায় আসার কথা ছিল, 1টা বাজতে 5-এ আমরা এলাম কচুবেড়িয়া ফেরিঘাটে। আর চড়ার জন্য কিছুটা লেট হয়েছে আমাদের, তো এখান থেকে আমরা যাব কপিলমুনির আশ্রম। বাস বা টোটো করে নেবো। এই কচুবেড়িয়া ঘাট থেকে কপিলমুনি আশ্রমের ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার, সময় লাগে কম বেশি 1 ঘন্টা। অবশেষে আমরা একটা ম্যাজিক গাড়ি করে নিয়েছি শেয়ারে। তো এখানে কিন্তু এই মুহূর্তে যা সিচুয়েশান, কেউ কিন্তু কোনো ফিক্সড রেট দিচ্ছে না, কেউ 100 টাকা, কেউ 70 টাকা, যার যেমন ইচ্ছা চাইছে। তো আপাতত আমরা গাড়িতে উঠে পড়েছি, তো নামি পৌঁছাই, তারপর ওখানে ভাড়াটা দেবো। কচুবেড়িয়া জেটি থেকে গঙ্গাসাগরের রাস্তাটা অত্যন্ত সুন্দর, তবে শেষ পর্যন্ত আমাদের ভাড়া পড়েছিল পার হেড 60 টাকা করে। ম্যাজিক গাড়ি আমাদের পৌঁছে দিয়েছিল বাস স্টপ পর্যন্ত, আর বাস স্টপ থেকে আবার আমরা টোটো ভাড়া করে নিয়েছিলাম কপিলমুনি আশ্রম যাওয়ার জন্য। ভাড়া নিয়েছিল মাত্র 10 টাকা। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, অবশেষে এসে গেছি গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রমে। আর এই আশ্রমকেই কিন্তু কেন্দ্র করে এখানে বিশাল বড় মেলা হয়। ভাবা যায় না, গোটা ভারতবর্ষের কিন্তু প্রচুর মানুষ আসে এই মেলা দেখার জন্য। আর সত্যি এইখানে মেলা শুরু হতে এখনও কিন্তু বেশ কিছুদিন বাকি, কিন্তু ভক্তের ভিড় কিন্তু কম নেই। গঙ্গা নদীর মর্তে প্রবর্তন ও সাগর রাজপুত্রদের জীবন বিসর্জনের লোকগাথাকে ঘিরেই গড়ে উঠেছে এই বিখ্যাত তীর্থস্থান গঙ্গাসাগর। কুম্ভ মেলার পর গঙ্গাসাগর মেলাই হলো দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা। প্রতি বছর মকর সংক্রান্তিতে বহু তীর্থযাত্রী সাগরে স্নান করে পুজো দেন কপিলমুনির আশ্রমে। এই মন্দিরে পূজিত হন মাতা গঙ্গা, কপিলমুনি আর সাগর রাজা। এবারে আমরা দেখে নেব পবিত্র কপিলমুনি সরোবর। ঠিক মন্দিরের পাশেই এই সরোবর। আচ্ছা, এইখানে যে স্থানটি আছে, এই স্থানে কিন্তু যারা পুণ্যার্থী আছেন তারা কিন্তু নিখরচায় থাকতে পারেন। আচ্ছা, সামনে যে দোকানগুলো দেখা যাচ্ছে এইগুলো কিন্তু এখানে পুজো সামগ্রীর দোকান, মানে এই জায়গা থেকে কিন্তু পুজো সামগ্রী কিনে আপনারা পুজো দিতে পারেন। আচ্ছা, ওই সোজা হলো মন্দির আর এই দিকে হলো সাগর। আচ্ছা, এই সাগরেই কিন্তু মা গঙ্গা এসে মিশেছেন, আর এখানেই কিন্তু পুণ্যস্নান হয়। কিন্তু এবারে এখানে কাজ চলছে, পুণ্যস্নানটা যেটা জানলাম যে আরও আগে ওদিকে গিয়ে পুণ্যস্নানটা হবে। তীর্থযাত্রীদের সুবিধার জন্য 2 নম্বর স্নানঘাটের মেরামতের কাজ চলছে। খুব তাড়াতাড়ি সেজে উঠবে এই নতুন স্নানঘাট, এবং বর্তমানে 5 এবং 6 নম্বর ঘাটে স্নান হচ্ছে। বেশ অনেকটাই বেলা হলো, এবারে একটু খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। খিদে পেট, তো খাবার নিয়ে নিয়েছি, এই খাবারই এখন মনে হচ্ছে অমৃত। কপিলমুনির আশ্রম ঢোকার আগে কিন্তু সবার আগে পড়বে ভারত সেবাশ্রম সংঘ। যদি এখানে থাকতে চান, এখানে কিন্তু থাকার খুব সুন্দর সুব্যবস্থা আছে। ভারতবর্ষের যে কোনো তীর্থক্ষেত্রে তীর্থযাত্রীদের থাকার সেরা ঠিকানা ভারত সেবাশ্রম সংঘ। আচ্ছা, গঙ্গাসাগর ভারত সেবাশ্রম সঙ্গে থাকতে গেলে কিন্তু স্পট বুকিং করতে হবে। এখানে এসে আপনি এই অফিস থেকে রুম বুক করতে পারবেন, এবং এই টাইমে 600 টাকা রুমের ভাড়া। আর রুম কিন্তু একদিনের জন্যই এখানে আপনি নিতে পারবেন, 3 থেকে 4 জন থাকতে পারবে। আর এই মেলার সময়ই কিন্তু এই নিয়মটা। অবশেষে আমরা পৌঁছে গেছি কচুবেড়িয়া জেটিতে। তো এবারে আমাদের ঘরে ফেরার পালা।
অবশেষে আমাদের ক্রুজ ছেড়ে দিল ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। তো ফেরার সময় ক্রুজটা অবশ্য একদমই ফাঁকা। তো আমরা এই কয়েকজন আছি। যদি গঙ্গাসাগরে কোনো উদ্দেশ্য থাকে তো একদিনে পুজো দিয়ে সেম ডে ফিরে যাব, তাহলে কিন্তু এই ক্রুজে করে আসাটা বুদ্ধিমানের কাজ হবে, কারণ এটা কিন্তু ধকলটা খুব কম হয় এবং খুব আরামে যাওয়া আসা করা যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন নতুন আরও অনেক জায়গার সন্ধান নিয়ে।